আমরা অনন্য মামুনকে নিয়ে অনেক কথাই অনেকে বলছি, কিন্তু আসলে উনি বাস্তব একজন পরিচালকের মতনই উনি কাজ করতেছেন। এই জিনিসটা খুব ভালো আছে। কিন্তু হিমেল আশরাফ ভাই তিনি একজন মেধাবী পরিচালক মানে, কিন্তু তিনি এটা কেন করেন না, মানে তারা এখনো কেন প্রমোশন করেন না, এটা আসলে আমার মাথায় ধরে না এখনো। এই সাকিবেন হয়ে ওঠার পেছনের গল্পটা একটু যদি আমরা সবাই জানতে পারতাম। যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, মানে তার নিয়ে কেউ যদি একটু নেগেটিভ না, যদি মজা করেও কোনো কিছু বাজে কথা বলে, সেটাও আসলে মেনে নিতে পারি না। যেমন একটা ফ্যামিলির মানুষ, যে ফ্যামিলির মানুষকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে, যতটা আঘাত লাগে কলিজায়, তাকে নিয়ে ওই কথা বললে এরকমই লাগে, মানে বিন্দু পরিমাণ কম না। আমি বেশ কিছু মানুষজন চিনেছি যারা বাংলাদেশেই অবস্থান করে, অথচ সাকিব ভাইয়াকে এত পরিমাণ অপমান করে প্রত্যেকটা কথায় কথায়। সাধারণ দর্শক সাকিব ভাইয়াকে এরকম কথায় কথায় অপদস্থ করা, অপমান করা, এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? তখনই জানাই দিছিল যে তার সিনেমা গার্মেন্টস এর শ্রমিকরা দেখে, রিক্সাওয়ালা দেখে, ঠিক আছে। তারা এত পরিশ্রম করে সারাদিন, একটা গার্মেন্টস শ্রমিক মানে গার্মেন্টস হচ্ছে একটা জেলখানার মতো, ঠিক আছে। সেই ফাঁকে শুক্রবার একদিন ছুটি পেয়ে সেই মানে শাকিব খানের সিনেমা দেখার জন্য সিনেমা হলে যায়, টাকা খরচ করে তার স্ত্রী সন্তান মা বাবা নিয়ে। কিন্তু অনেক মানুষ তুলনা দেয়, অনেক মানুষ যখন ফেসবুকে ছবি ছাড়ে বা আমরা ছাড়ি, তখন বলে যে রিক্সাওয়ালার নায়ক বা গার্মেন্টস এর শ্রমিকওয়ালার নায়ক। এখন ওদের কাছে প্রশ্ন, আচ্ছা তুমি বলো তো তানজিব, যে তুমি রাজকুমার, দরদ আর তুফান এই তিনটে সিনেমা নিয়ে কোনটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড? এটা অনেক আগে থেকে এমনই হয়েছে। আগে তো শাকিব খানের যখন সিনেমা ঈদে রিলিজ হইতো, তখন তো অন্য সিনেমা আসতে ভয়ই পেতো, আসতো এরা এক কথায়, শুধুমাত্র শাকিব খানের নিজের একারই সিনেমা 2-3টা আসতো। হ্যালো এভরিওয়ান, আমি চলে এলাম আরো একটা নতুন পডকাস্ট এপিসোড নিয়ে। আমরা গতদিন থেকে এই অনুষ্ঠানটি শুরু করেছি। এই অনুষ্ঠানটির নাম আমরা দিয়েছি পডকাস্ট উইথ আবেগী সাকিবিয়ান। তো আজকে দেখতেই পাচ্ছ আমার সঙ্গে যে ভাই আছে, আমরা তাকে কম বেশি প্রত্যেকেই চিনি। তার নাম তানজিব রেজাউল। আমার সঙ্গে তানজিব ভাইয়ের অনেকদিন আগে থেকেই যোগাযোগ, অনেকদিন পরে আমাদের দেখা হলো। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কতটা এক্সাইটেড? কালকে তো শোনা যাচ্ছে যে রাজকুমারের ফার্স্ট লুক আসবে। জি জি, এটা আমি একজনের কাছ থেকে শুনছি, পরবর্তীতে আমি আমার পার্সোনাল ফেসবুক আইডিতেই স্ট্যাটাস দিছিলাম আর কি। পরবর্তীতে এটাই ভাইরাল হয়ে গেছে। এখন অনেকে মনে করতেছে যে এটা আর কি অথেন্টিক সোর্স, কিন্তু এটা 100% অথেন্টিক সোর্স না, এটা আমি আর কি ক্লিয়ার করে দেই। 100% না, তবে কালকে আসতেও পারে, এমনকি নাও আসতে পারে। তবে আগামীকালকে একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে আর কি। আমার কাছে যতটুকু খবর হলো, সেই তোমার প্রেস মিটটাতেই একটা পোস্টার লঞ্চ করার একটা কথাবার্তা চলছে। দেখা যাক, এখন ডিসিশন তো চেঞ্জ হতেই পারে, সেটা আমরা কালকে বিকেল হলেই বুঝতে পারবো। তবে এটা জানতে পারছি যে মানে 2-3 দিনের ভিতরে আর কি যে কোনো একটা আপডেট আসবে, বা যে কোনো একটা কিছু একটা আসবে আমাদের মাঝে আর কি। এটা 100% শিওর। হ্যাঁ, আর তো সময় নেই, আর তো মাত্র অল্প কদিনই বাকি আছে, 23-24 দিন মতন আর বাকি আছে। এই যে আমরা কিছুদিন ধরে মানে বেশ কিছু সাকিবিয়ানরা আমরা একটুখানি কি বলবো, আমরা খুব অপেক্ষা করছিলাম যে রাজকুমারের প্রমোশনটা মানে দেরি হচ্ছে কেন তো প্রমোশন শুরু হতে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক রকম পোস্ট করছিল। তো তোমার এটা নিয়ে আমিও একটু আমারও মনটা খুব খারাপ, কারণ আমাদের প্ল্যান ছিল, অনেক বড় প্ল্যান রাজকুমার নিয়ে, যে তারা প্রমোশন যখন শুরু করবে তখন আমরা সাকিবের স্টার্ট করে দিব তালে তালে। মানে তাল ছাড়া তো কোনো কিছু হয় না, মানে তারা যদি এক একটা আপডেট দেয় তখনই তো আমরা প্রমোশন করতে পারবো, আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। কিন্তু তারা তো কোনো কিছু জানাইতেছে না। আমরা এত মানে করতেছি তাদের কাছ থেকে জানার জন্য, তাকে মেনশন করে আমরা ফেসবুকে লেখালেখি করতেছি। উচিত তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে উচিত, বা পরিচালকের পক্ষ থেকে উচিত, যে কোনো একটা আপডেট জানানো, বা কবে আসবে বা কিছু একটা, মানে এটা জানানো উচিত ছিল। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো কিছু সঠিকভাবে তথ্য দেয়নি, যেটা খুবই দুঃখজনক। ঈদ হচ্ছে আর মাত্র কয়েকদিন, 20-22 দিন পরে, ঠিক আছে। এখন পর্যন্ত কোনো প্রমোশনের কোনো নামই নেই, অথচ দরদ ঈদে রিলিজ হবে না, কিন্তু দরদের পুরো দমে প্রমোশন চালিয়ে যাচ্ছে অনন্য মামুন। আমরা অনন্য মামুনকে নিয়ে অনেক কথাই অনেকে বলছি, কিন্তু আসলে উনি বাস্তব একজন পরিচালকের মতনই উনি কাজ করতেছেন। এই জিনিসটা খুব ভালো আছে। কিন্তু হিমেল আশরাফ ভাই তিনি একজন মেধাবী পরিচালক মানে, কিন্তু তিনি এটা কেন করেন না, মানে তারা এখনো কেন প্রমোশন করেন না, এটা আসলে আমার মাথায় ধরে না এখনো। কি চাই শুধুমাত্র যে আমরা সাকিবিয়ান আছে তাদের মাথার উপরে তিনি সবকিছু ফলাইতে চাই, যে তারা তো আসেনি, ঠিক আছে। এটা আসলে খুবই দুঃখজনক আমার যেটা মনে হয়। আচ্ছা, আমরা যেটা জানতে চাইবো, সকল দর্শক জানতে চাইবে, এই যে আমরা তানজিবকে ম্যাক্সিমাম সাকিব ভাইয়ের রিলেটেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে দেখতে পাই, এই সব জায়গায় তানজিবকে দেখা যায়, এই সাকিবিয়ান হয়ে ওঠার পেছনের গল্পটা একটু যদি আমরা সবাই জানতে পারতাম। আচ্ছা, এটা হচ্ছে আমি যখন
সেই মেবি 2006-07 সাল হবে। তখন আমার আব্বুর ছোট ফোন ছিল, বাটন ফোন আর কি। সেই বাটন ফোন থাকাকালীন সময় শাকিব খানের একটি সিনেমা নিয়ে আসছিল আমার আব্বু মোবাইলে। আপনার এটা হবে অনেক ঝিরঝির, মানে ঠিক মতো ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। সিনেমাটা হচ্ছে যে খুনি শিকদার, ওই সিনেমাটির নাম। ওই খুনি শিকদার সিনেমাটি আর কি আমার আব্বুর মোবাইলে সেই ছোটবেলায় দেখছিলাম। দেখার পরে আর কি আমি মনে করতাম যে এটা আর কি তাদেরকে বানানো হয় আর কি কম্পিউটারে, যে নায়ক নায়িকা বানানো হয়, কিন্তু তারা মানুষ না আর কি। সেটা আগে ভাবতাম কিছুদিন, মানে কয়েক বছর আগে এটাই ভাবতাম যে এটা তারা আসলে মানুষ না, তাদেরকে কম্পিউটারে এডিট করে বানানো হয়, তখন এটা ভাবতাম। পরবর্তীতে ওই যে সিনেমা দেখার পরে শাকিব খানের যে অভিনয় শেষের দিকে, যখন তার খুনি শিকদার সিনেমায় শেষের দিকে তার ফাঁসি হয়ে যাবে আর কি, সেটা আমি আসলে মেনে নিতে পারছিলাম না। আসলে এটা মেনে নিতে পারছিলাম না। পরে আমার আব্বু বলছিল যে আচ্ছা ঠিক আছে, ওর আরেকটা ছবি তোর কম্পিউটার থেকে ভরে আইনে তোর দেখাবো না, ঠিক আছে। পরবর্তীতে এরকম একটা দুইটা দেখতে দেখতে আমি আর কি মেনে নিতে পারছি না ওরা কেন ফাঁসি দিল। মানে এতটা ইমোশনাল ছিল ওই সিনটা, আমি একদমই মেনে নিতে পারি নাই। আমি অনেক কান্না করেছিলাম। তখন আস্তে আস্তে আব্বু ওর ছবি এনে আমার দেখাইতো। পরে আমি ওই বাটন মোবাইলে দেখতাম, আর দেখতে দেখতে আস্তে আস্তে আর কি তার প্রতি ভালো লাগার এমন এখন এতটা পরিমাণ তারে ভালোবাসি, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। মানে তারে নিয়ে কেউ যদি একটু নেগেটিভ না, যদি মজা করেও কোনো কিছু বাজে কথা বলে, সেটাও আসলে মেনে নিতে পারি না। যেমন একটা ফ্যামিলির মানুষ, যে ফ্যামিলির মানুষকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে, যতটা আঘাত লাগে কলে যায়, তাকে নিয়ে ওই কথা বললে এরকমই লাগে, মানে বিন্দু পরিমাণ কম না। মনে হয় জানে তিনি আমাদের একজন ফ্যামিলির একজন মানুষ, ঠিক আছে। এইভাবেই তাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। আজ থেকে প্রায় কত বছর হবে, 2006-07 সালের দিকে আর কি থেকে আমি তার ফ্যান, এখনো আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। যতদিন পর্যন্ত তিনি আছেন ততদিন পর্যন্ত থাকবো, এবং যারা সাকিব হেটার্স তাদের বিরুদ্ধে লড়াই করে যাব। এটাই আমার জার্নি আর কি, যে এখন পর্যন্ত আছি। এবং ছোটবেলা থেকে খুব আশা ছিল, যখন থেকে আব্বু বলতো যে না না আর কি মানুষ, সত্যি সত্যি মানুষ, আমি বিশ্বাস করতাম না। তখন থেকে আর কি তখন শুনতাম সবার কাছে, চাচাদের কাছে, ফুপুদের কাছে শুনতাম, তখন থেকে দেখার খুব ইচ্ছা ছিল। সরি, একটু এখানে একটু নেটের সমস্যা করছে, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। ফোন দিছিল আমার। শুনে রাখতে চাই তানজিব, শোনা যাচ্ছিল আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়, স্পষ্ট দেখা শোনা যাচ্ছে, যায়। তোমাকেও দেখা যাচ্ছে, মাঝে মধ্যে একটু একটু আটকাচ্ছে। আচ্ছা। একটা সময় এরকম ছিল যখন আর কি যারা মূলত সাকিব ভাইয়ার হেটার্স, যারা সাকিব ভাইয়াকে পছন্দ করেন না, তারা বেশ কিছু ছবি কিছু অংশ তুলে তুলে সেগুলোকে নিয়ে মিম বানিয়ে আজও পর্যন্ত তাকে ট্রোলিং করে। আমি এরকম বেশ কিছু মানুষজন চিনেছি যারা বাংলাদেশেই অবস্থান করে, অথচ সাকিব ভাইয়াকে এত পরিমাণ অপমান করে প্রত্যেকটা কথায় কথায় সাধারণ দর্শক, অথচ তাদের ওপার বাংলার বা আমি বলছি এপার বাংলার আমাদের সুপারস্টার, বেশ কিছু সুপারস্টারের ফ্যান তারা হতেই পারে, এটা কে কার ফ্যান হবে এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যেটা মনে করি, আমার যেটা মনে হয় যে বাংলাদেশের থেকে সাকিব ভাইয়াকে এরকম কথায় কথায় অপদস্থ করা, অপমান করা, এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? এটা আসলে এটা খুবই লজ্জাজনক আমি মনে করি। কারণ আমাদের ভাষায় একটা কথা বলে, আমাদের এখানকার ভাষায়, যে পাশের বাড়ির ঘাস, মানে নিজের বাড়ির ঘাস গরুতে খায় না, ঠিক আছে। এটা বাংলাটা প্রবাদ আছে আমাদের এখানকার। মানে মনে করেন আমাদের পাশে বিল আছে, সেখানে একটা গরু ছেড়ে দিলাম, নিজেদের গরু, সেখানে ঘাস খাবে না, সে যাইয়া অন্য এলাকায় যাবে আরেকজনের ক্ষতি করতে, ঠিক আছে। এরকম আর কি। তিনি যতই ভালো করুক না কেন, সেটা তারা আর কি এটা কখনোই ভালো চোখে দেখবে না। এটাই খুবই কষ্টকর বিষয়। তিনি মাঝে অনেক লো বাজেটের বা নর্মাল গল্পের সিনেমা করছে, এটা আমরাও এর বিরোধিতা করি যে তিনি এটা ক্লিয়ার করছিলেন কয়েক বছর আগে, যে এটা তার করতে হয়েছে হয়তো অনেক অনেক পরিচালকের সাথে তার ভালো সম্পর্ক, প্রযোজকের সাথে ভালো সম্পর্ক, সে সম্পর্কের খাতিরে এবং চলচ্চিত্রের স্বার্থে। কারণ তখনকার সময় কোন সিনেমা, মানে শাকিব খান বাদে কোন সিনেমা কেউ দেখতো না, একবারই দেখতো না। তার কারণে তিনি সব সিনেমা তার মানে কাঁধে এসেই পড়তো। যেমন বছরে 20টা 22টা 15টা 16টা করে সিনেমা, তার একা মানুষ কয়টা সিনেমা গল্প শুনবে আর কয়টা সিনেমা মানে মেকিং দেখবে, কাজ দেখবে, ঠিক আছে। তিনি তার মতো করে গিয়েছেন শুধুমাত্র চলচ্চিত্রের স্বার্থে। কিন্তু কিছু কিছু হেটার্স তার এইটা ধরে বসে আছে এখনো, সেই আরো আগের, ঠিক আছে, ওইটা ধরে বসে এখনো তিনি ভালো করতেছে সেটা তারা আসলে করতেছে না, মানে খুশি হচ্ছে না, ওইটা নিয়ে পড়ে আছে আর কি। এটাই আর কি সমস্যা। আসলে আমি এটা বলার উদ্দেশ্য এই কারণেই যে আমি নিজে বাংলা সিনেমার ফ্যান বরাবরই ছিলাম। আমি অন্য ল্যাঙ্গুয়েজের থেকে বাংলা সিনেমা দেখতে বেশি পছন্দ। এখন আমাকেও এই কথাটা প্রচুর শুনতে হয়েছে যে আমি আমার জায়গাকার নায়ককে ছেড়ে ওপার বাংলার নায়ককে নিয়ে কেন বেশি কথা বলছি। আমার প্রশ্ন করার জায়গাটা এটাই ছিল যে আমি ওপার বাংলার নায়ককে নিয়ে ভিডিও বানাচ্ছি, কন্টেন্ট করছি, একদম ঠিক আছে, আমি তাকে রেসপেক্ট করি, আমি তাকে শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে আমি করছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তাই বলে কি আমি আমার জায়গাকার নায়ককে অপমান করে অন্য কাউকে তোল্লায় তুলতে গিয়ে
এই বিষয়টা করব, এটা কতটা ঠিক? মানে আমি আজকে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করছি মানে কি আমাকে এখানকার জিদ্দা বা দেবদাকে অপমান করতে হবে? আমার কাছে কেন, এটা তো আসলে যারা করে ওরা হয়তো হচ্ছে যাইয়া ওদের মাথায় সমস্যা আছে, ঠিক আছে, ওরা হচ্ছে যাইয়া হিংসুটে আর কি। কিছু মানুষ আছে হিংসুটে, কারণ যে যারা দেখতে পারে না সে যদি ভালো কিছু করে সেটাও দেখতে পারবে না, আর খারাপ করলে তো নাই, ঠিক আছে। এরকম আছে আমাদের এখানকারও কিছু মানুষজন আছে, ওনারা আর কি এরকম করে আর কি। কারণ কথা হচ্ছে আমাদের এখানকার অনেক কন্টেন্ট ক্রিয়েটার, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, তারা তো শাহরুখ খানকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তার সিনেমা নিয়ে প্রমোট করছে, ঠিক আছে। তাহলে সেখানে কোনো সমস্যা হচ্ছে না। যে ব্যক্তি মানে আপনারা ভিডিও বানান, আপনাদের ভিডিও নিয়ে যে যাদের মাথা ব্যথা, ঠিক আছে, কেন বানান, অথচ তারাই দেখা গেছে সালমান খান শাহরুখ খানের সিনেমা প্রমোশন করতেছে এবং বাংলাদেশে যখন রিলিজ হবে তখন তাদের ফেসবুকে মানে ঘন্টায় ঘন্টায় পোস্ট করতেছে, ঠিক আছে। কিন্তু অথচ যখনই আপনি এখানকার নায়ক বা অর্থাৎ শাকিব খানকে নিয়ে ভিডিও বানান বা আমরা বানাই, তখনই তাদের আর কি চুলকানিটা শুরু হয়ে যায়। মানে এটা আসলে তাদের বোঝাইলেও ওরা বুঝবে না, কারণ ঘাড় বেঁকা সবসময় ঘাড় বেঁকাই থাকে। একটু বাজেভাবে বললাম আর কি। আসলে তোমার কি মনে হয় এই মুষ্টিমেয় লোকজন, এই তাদের দল বা তাদের অংশ যতটুকু ছোট অংশ, আসলে এরা এইগুলো করে কোনো লাভ পাবে? কোনো লাভ নেই তো। ওরা শুধু শুধু বিনা কারণে ওদের মা বাবাকে গালি শোনাচ্ছে। কারণ একজন সুপারস্টারের ভক্তরা ক্রেজি হয়, সবসময় পাগল হয়, ঠিক আছে। সেটা তারা জেনে শুনেও তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তাকে নিয়ে যারা ভিডিও বানায় তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে এবং তার মাকে গালি শোনায়, তার বাবাকে গালি শোনায়। আমার খালি তাদের কাছে একটাই প্রশ্ন, তুমি যে তাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলো বা এই নায়ককে নিয়ে উল্টাপাল্টা কথা বলো, তার ভক্তরা তোমার মা বাপকে নিয়ে গালি দেয়, তুমি কেন বিনা কারণে তোমার বাপ মারে গালি শোনাও? ওরা কিন্তু দেখে কমেন্ট বক্সে গিয়ে দেখে যে এরকমের ওদের বাপ মারে নিয়ে গালি দিতেছে। আমারে একদিন আমি একটু রাগ করে আর কি, যখন দরদ মুভির অ্যানাউন্সমেন্ট আসছে আর কি, অনন্য মামুন জানাইছে, তখন হঠাৎ করে শুনছি যে শাকিব খান 1,20,00,000 টাকার নিচে সিনেমা করবে না। তখন আমি একটু রাগ করছিলাম যে তিনি কেন ভালো সিনেমা ছেড়ে দিচ্ছেন টাকার জন্য। শুধুমাত্র এই কথাটা বলে একটু রাগ করছিলাম, এই জন্য আমারে কমেন্ট বক্সে গিয়ে যারা কেরজি ফ্যান আর কি, ওরা আমার খুব গালাগালি করছে, ঠিক আছে। কিন্তু মা বাবা তুলে গালাগালি করছে, আপনি জানেন না আমি কান্না পর্যন্ত করে দিচ্ছি, ঠিক আছে, এই গালি শুনে যতটা খারাপ লাগছে। আমি অপরাধ আমি করছি, কিন্তু আমার বাবা মা কেন গালি শুনবে? সেরকম তারা ওই কথাটা কেন বুঝে না। আমি কিন্তু তারপর থেকে আর কখনোই, ভালো হোক খারাপ হোক, কখনোই আর বিষয় নিয়ে কথা বলি না। কিন্তু তাকে এই যে কিছু কিছু আমাদের এখানকার মানুষ আছে বা আপনাদের কলকাতার কিছু কিছু মেয়ে আছে যে উল্টাপাল্টা কথা বলে, ওদের বাপ মা নিয়ে, ওদের ভাই বোন নিয়ে, ওদের মানে চারিত্রিক মানে বৈশিষ্ট্য মানে এগুলো নিয়ে আর কি এত পরিমাণ কথা বলছে কমেন্ট বক্সে। ওরা এগুলো পরে আবার হাহারি দেয় কমেন্টের উপরে, বুঝছে। কিন্তু ওদের একটু খারাপ লাগে না যে ওদের ফ্যামিলি নিয়ে ওরা বাজে কথা বলে? তার মানে আমরা এসব বাদ দিয়ে দিই, কেন তার বিপক্ষে আমরা কথা বলতেছি? যেটাই বলতেছিলাম যে যারা আর কি এইভাবে আর কি মানে উল্টাপাল্টা কথা বলে যে ভক্তদের পছন্দের নায়ককে নিয়ে, তারপরে তার সেই ভক্তরা অনেক রাগ করে কষ্ট পাইয়া তাদের ফ্যামিলি নিয়ে উল্টাপাল্টা কথা বলে, সেটা দেখার পরেও তারা কেন তারপরে আবার উল্টাপাল্টা কথা বলে, আমার এটা জিনিসটা মাথায় ধরে না। তাদের কি একটু খারাপ লাগে না? এটাই আর কি তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা যাতে এমনটা না করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই পছন্দের মানুষ থাকে, আর তার পছন্দের মানুষকে জেনে শুনে যদি তারা উল্টাপাল্টা কথা বলে, তারা কতটা কষ্ট পায়। যখন তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তখন তারা তো বুঝতে পারে কেমন খারাপ লাগে, তখন তো তেমনি ভাবে আমাদেরও তো খারাপ লাগে যখন আমাদের পছন্দের মানুষকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। এইটা তারা কেন বোঝে না? এইটাই তাদের কাছে আমার একটা প্রশ্ন। হয়তো আপনি ভিডিওটা ছাড়বেন, পেজে ছাড়বেন বা ইউটিউবে ছাড়বেন, তখন এই যে যারা আর কি হেটার্স আছে তারা কমেন্ট করবে বা দেখবে তারা আর কি, ঠিক আছে। তাদের কাছে আমার এটাই প্রশ্ন, আপনারা কেন করেন? শুধুমাত্র এটা যদি একটু আমার বুঝেই বলতেন তখন আমিও করতাম। মানুষের ভালো লাগা তো মানে বলে কয়ে হয় না, তাই না? এটা তো মনের অজান্তে একজনের প্রতি ভালো লাগা ভালোবাসা হয়ে যায়। আমারও হয়ে গেছে একজন নায়কের প্রতি, একজন নায়িকার প্রতি, প্রত্যেকটা মানুষেরই। কিন্তু তারা সেটা জানা শোনার পরেও কেন উল্টাপাল্টা কথা বলে এবং আমাদেরকে উল্টাপাল্টা কথা বলে যে সাকিব অনেক জিনিসে মানে পশুর সাথে তুলনা দেয়, কেন এটা করে? এটা তাদের কাছে আমার প্রশ্ন। আর একটা জিনিস আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে শুনছিলাম যে সাকিব ভাইয়া নিজে এটা বলেছিলেন একটা জায়গায়। সাকিব ভাইয়া একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমি সাধারণ মানুষের জন্য ছবি তৈরি করব, আমার ছবি দেখে যাতে সিটি হাততালি দেয় লোকজন। হ্যাঁ, তিনি এই কথা বলছিল, অনেক আগেই বলছিল, সেই 2012 সালে সম্ভবত। তখনই জানিয়ে দিছিল যে তার সিনেমা গার্মেন্টস এর শ্রমিকওয়ালারা দেখে, রিক্সাওয়ালারা দেখে। দেশে গার্মেন্টস এর, ঢাকা শহরে গার্মেন্টস এর শ্রমিকওয়ালা, রিক্সাওয়ালারা একটু বেশি, ঠিক আছে। তারা এত পরিশ্রম করে সারাদিন, একটা গার্মেন্টস শ্রমিক মানে গার্মেন্টস হচ্ছে একটা জেলখানার মতো, ঠিক আছে। যেমন সেই সকাল 8টা বাজে ঢুকে রাত 10টা 12টা 1টা এরকমের, কখনো তো সারা রাত কাজ করতে হয়, সারাদিন কাজ করতে হয়। সেই ফাঁকে শুক্রবার একদিন ছুটি পেয়ে সেই মানে শাকিব খানের সিনেমা দেখার জন্য সিনেমা হলে যায়, টাকা খরচ করে তার স্ত্রী সন্তান মা বাবা নিয়ে, ঠিক আছে। কিন্তু
এটাকে তিনি বলছিল যে তাদের একটু বিনোদন তো দিতে পারে যদি তারা রিক্সাওয়ালা দেখে, এই জন্য তিনি খুশি। গার্মেন্টস এর শ্রমিকওয়ালা তার সিনেমা দেখে, কিন্তু অনেক মানুষ তুলনা দেয়, অনেক মানুষ যখন ফেসবুকে ছবি ছাড়ে বা আমরা ছাড়ি তখন বলে যে রিক্সাওয়ালার নায়ক বা গার্মেন্টস এর শ্রমিকওয়ালার নায়ক। এখন ওদের কাছে প্রশ্ন, যদি 1 কিলোমিটার, এখন তো মানুষ টাকা হয়েছে, এখন মানুষ হাঁটতে চায় না, ওরা কেন বারবার রিক্সায় ওঠে? ঠিক আছে, ওরা কেন এই যে পোশাক, এই গার্মেন্টস এ তৈরি করা পোশাক কেন পরে? ওদেরকে, ওদের উচিত মানে এক পোশাকে থাকতে, ঠিক আছে? ওদের উচিত সবসময় হাইটা সব জায়গায় যাওয়া, এরকম আর কি। মানে তুমি বলছো যারা এই ধরনের কথাগুলো বলে তারা জামা কাপড় বিহীন হয়ে থাক, সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, জামা কাপড় সারা থাকুক তারা। এই জন্য বললাম আর কি, এক পোশাকে থাকুক, মানে শরীরে, পুরো এক শরীরে থাকুক, মানে জামা এটা বেশ একটা মজাদার ঘটনা কিন্তু বললাম আমরা বলতে বলতে। আচ্ছা তুমি বলো তো তানজিব, যে তুমি রাজকুমার, দরদ আর তুফান এই 3টে সিনেমা নিয়ে কোনটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড? আমি সিরিয়াল করি, ঠিক আছে, যেহেতু আমি তুফান নিয়ে অনেক বেশি এক্সাইটেড। তবে যেহেতু শাকিব খান প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ, ঠিক আছে, তুফান চাইলে পরেও করতে পারবে, কিন্তু প্যান ইন্ডিয়ান সিনেমা বা ইন্ডিয়ান সিনেমা বারবার আসবে না শাকিব খানের জীবনে বা প্রত্যেকটা শিল্পীর জীবনে, বা বিশেষ করে বাংলাদেশি। এই জন্য আমি দরদ 1 নম্বরে রাখবো, তুফান 2 নম্বরে। রাজকুমার যতক্ষণ না পর্যন্ত আর কি টিজার ট্রেলার বা কোনো কিছু না দেবে তখন পর্যন্ত আমি সিরিয়াল ধরবো না। তবে ভালো সিনেমা, এটা আমি জানি ভালো সিনেমা হবে। তবে রাজকুমার হতে পারে 1 নম্বর, হতে পারে এবং 3 নম্বর। আমি রাজকুমার আর কি কোনো নাম্বারে ধরবো না, হতে পারে 1 নম্বর, মানে আমার পছন্দের 1 নম্বর তালিকায় রাজকুমার থাকতে পারে, সেটাই। মানে রাজকুমারের জন্য আলাদা একটা, বলো বলো, মানে রাজকুমারের জন্য আমার আলাদা একটা আর কি ভালো লাগা বা ভালো না লাগা, এরকম একটা কাজ করে আর কি, আলাদা। ওটা কোনো ওদের সাথে কোনো তুলনা করবো না, কারণ রাজকুমার গল্প একদম আলাদা গল্প, অনেক বড় জার্নি, ঠিক আছে। যদিও পরিচালক আমাদের মনের কথা বোঝেন না, দুঃখ শুধু এটাই। এত এত কথা বলে তিনি চাইলে তো ফেসবুক একটু জানিয়ে দিতে পারে যে কবে কি করবে, কিন্তু এত মানুষ এত পাগলের মতো করতেছে, সেটা আমাদের জায়গায় থাকলে হয়তো পরিচালক তিনি বুঝতে পারতেন। কিন্তু খারাপ লাগে এইখানে, তিনি দেখেন তারে মেনশন করে সবকিছু পোস্ট করা হয়, কিন্তু তিনি দেখেন, কিন্তু দেখার পরেও কেন তিনি আসলে কোনো কথা বলেন না। তিনি যদি জাস্ট এতটুকু বলতেন, আমরা 2-1 দিনের ভিতরে আমি জানিয়ে দেবো, তাহলে আমরা আর কোনো কথা বলতাম না। আমরা জাস্ট সিনেমা প্রমোশন এমনি করে যেতাম, কথা বলতাম সিনেমা বিষয় নিয়ে, কিন্তু কেন দেয় না, কেন কবে দিবে, এটা নিয়ে আমরা কখনোই কথা বলতাম না। কিন্তু তিনি সবকিছু জানাশোনার পরেও কেন শুধু শুধু কষ্ট দেন আর কি, এটাই আর কি বুঝেন। হয়তো আমরা পাগল ভক্ত দেখে এই জন্য তারাও হয়তো মনে করে ওরা তো আছেই, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমার খুব সবথেকে খারাপ লাগে, যখনই কোনো পরিচালক শাকিব খানের সাথে সিনেমা বানায় তখনই তারা একটু ওভার এক্সাইটেড এবং একটু চাপাবাজ টাইপের হয়ে যায়। মানে মনে করেন একটা মানুষ হঠাৎ করে, তাদের কোনো কিছু নাই, ঠিক আছে, তিনি একজন শূন্য পকেট, হঠাৎ করে যদি অনেক টাকা পয়সা বা অনেক কিছু পেয়ে যায়, ঠিক আছে, তখন তিনি আসলে একটু বেশি বাড়াই বলার চেষ্টা করেন, ঠিক আছে। তিনি নিজেও জানেন না আমি কি বলি। বর্তমানে শাকিব খানের লগে সাথে যে পরিচালকরা আসে তারাও আসলে এরকমের হয়ে যায়, তো এটা খারাপ লাগে যে একটু চাপা মারে বেশি। এই ফেব্রুয়ারি মাসে লাস্ট উইকে দিব, তা বা আবার প্রথম রোজায় দিব, কিন্তু কোনো কথা নাই, জানানো নাই, কিচ্ছু না। প্রত্যেকটা আপনি দেখেন, সেই অনন্য মামুন থেকে শুরু করে রায়হান রাফি থেকে শুরু করে হিমাল আশরাফ, প্রত্যেকটি মানুষ একই রকমের কিন্তু করে গেছে, ছলনা করে গেছে। তাদের জানাই দিলে কি সমস্যা হয়? জানাই দিতে তো সমস্যা হয় না, তাই না? জাস্ট ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেবে 2 লাইনের, যা ও মুখ দিন জানানো হবে, আপনারা চিন্তা করেন না, ঈদেই রিলিজ হবে, এটা কনফার্ম থাকে। এরকম যদি তিনি জানাই দেয় তাহলে তো সমস্যাটা হয় না। আমরা বেশি রাগারাগি বা পরিচালক তারা কেন এটা করে, এটা আমার আসলে মাথায় ধরে না। আসলে এটাও একটা ঠিক তানজিব, যে এই সকল বিষয়টা কিন্তু সবসময় যে পরিচালকদের হাতে থাকবে এমনটাও নয়। মানে আমরা যতটুকু যা বুঝি, কি বলতো, অনেক সময় প্রযোজকের হাতেও নির্ভর করে। ঠিক আছে, শুধু পরিচালক নাই, প্রযোজকও, মানে প্রযোজকের ব্যাপারেও এটা বলতে হবে, কারণ চাইলে প্রযোজকও জানাইতে পারে, ঠিক আছে, বা মিডিয়া, মানে যারা আর কি সিনেমার সাথে জড়িত তারা সবাই কিছু না কিছু হলে জানাইতে পারে, কিন্তু তারা কেন জানায় না? তিনি পরিচালক এটা বলতে পারবেন যে আমার হাতে কোনো কিছু নাই, ঠিক আছে, আমি যখন জানতে পারবো আমি আপনাদের জানিয়ে দেবো, আমি চেষ্টা করে যাচ্ছি, এরকমই বলে দিলেও কিন্তু হয়। কিন্তু তিনি কোনো কথাই বলতেছেন না, মনে হয় যেন তিনি দেখে না, তিনি অন্ধ হয়ে আছেন। মানে এটা আর কি জিনিসটা খুব খারাপ লাগে। কিন্তু দেখে, কিন্তু তার মোবাইল, এমন তো না যে তিনি অনলাইনে আসে না। বর্তমান যুগের মানুষকে, বিশেষ করে পরিচালক বা যারা মিডিয়া লাইনে, তারা কি অনলাইনে না এসে পারে? আপনার কি মনে হয় বলেন? তিনি কি দেখে না? এই যে হাজার হাজার পোস্ট হয়, শুধু হাজার হাজার নাই, মনে করেন এক একটা গ্রুপে লক্ষ লক্ষ মেম্বার, সেই গ্রুপে তারে মেনশন দিয়ে পোস্ট করা হয়, প্রত্যেকটা পেজে পোস্ট করা হয়। এই যে আমার বরিশাল টিভি পেজ, প্রতিনিয়ত পোস্ট করি, জানাই। আপনারা জানতে চান, ওয়াসিম ভাই জানতে চায়, শিমুল ভাই জানতে চায়, তুফান ভাই জানতে, প্রত্যেকটা মানুষ, ফারজানা প্রত্যেকটা মানুষ এরকমের পোস্ট করে বা জানতে চায়।
কিন্তু তারা কোনো উত্তরই দিচ্ছে না, এটা আর কি খুব খারাপ লাগলো। এই জন্য আমি রাজকুমার কোনো নাম্বারই রাখি নাই, খুবই কষ্ট পাইছি। কারণ এই কারণে তারা কেন তিনি এত কিছু দেখার পরেও কোনো উত্তর দেন না, আসবে বা না আসবে বা কবে গান আসবে, কবে টেইলার আসবে, যে কোনো একটা তো জানাই দিতে পারে যে একটু সময় লাগতেছে, আমরা একটা ভালো একটা সিনেমা উপহার দিতে গেলে একটু সময় দরকার হয়, এটা বলে দিবে। কিন্তু কেন তারা এটা আসলে বলে না, এটা আর কি খুব খারাপ লাগে। ঠিক আছে, আমরা আর একটু অপেক্ষা করি, আমাদের তো আর অপেক্ষা করার কিছু নেই, মানে ছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু ভালোবাসি, এই যে দেখো আমরা তানজিব আমরা শুনছিলাম যে 28শে মার্চ সাকিব ভাইয়ার জন্মদিনের দিন রাজকুমারেরও টিজার দেখানো যেতে পারে। প্রথম দিন শুনেছিলাম যে ট্রেলার, গতকাল চ্যানেল আই অনলাইনের তরফ থেকে আশাদান রনি ভাইয়ার একটি ইন্টারভিউতে শুনলাম টিজার, এবং এদিক থেকে আবার দরদেরও কিছু প্ল্যান হচ্ছে দুবাইতে 28 তারিখ, সেটা বুর্জ খালিফা নয় খুব সম্ভবত, কিন্তু একই দিনে একজন সুপারস্টারকে নিয়ে একাধিক সিনেমার প্রচারণা একই জায়গায়, এটা কিভাবে ওয়ার্ক করবে বলে মনে হচ্ছে? এটা আমার কাছে আসলে মানে এটা আমার কাছে ভালো দিক মনে হচ্ছে না। কারণ দুইবার যদি মানে দুইবার যদি ওই বুর্জ খলিফা আর কি যদি প্রমোশন করা যেত তাহলে ভালো হতো, ঠিক আছে। কিন্তু একবারে দুইটা সিনেমা প্রমোশন, মানে এটা আসলে আমার কাছে ব্যক্তি হিসাবে আমার কাছে আর কি পছন্দ হলো না একই দিনে। আসলে তারা হয়তো সাকিব ভাইয়ার জন্মদিনটাকে টার্গেট করার জন্যই এইভাবে করলেন। তবে এটা নিয়ে আমার আর কি কোনো এমনি নাই আর কি, কোনো অভিমান বা কষ্ট বা এটা নাই। করতে পারাটাই সব থেকে বড় কথা। ওই জায়গার মতো অত মানে এই জায়গার মতো একটা জায়গায় ওরকম করতে পারা বা ট্রেইলার লঞ্চ করা, এটা অনেক বড় ব্যাপার। কোনো সমস্যা নাই, তবে ওটা নিয়ে বেশি নাই। তবে আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে আর কি, যদি দুই টাইমে করতে পারতো তাহলে ব্যাপারটা ভালো হতো। আচ্ছা, এই যে আমরা শুনতে পেলাম গতকাল যে প্রায় 120টা হলে রাজকুমার চলবে, তো বাংলাদেশের সর্বমোট বোধহয় এখন 155-60টি সিনেমা হল আছে, আমি কি ঠিক বলছি? জি জি জি। তাহলে এই 60-70টা আর কি রেগুলার চলে, তবে আছে গোডাউন বা ফালাই রাখছে, চলে না, ঈদ আইলে চালায়, সেইগুলো ঈদের সময় বা সাকিব ভাইয়ার ছবি এলে ওপেন হয়, এরকম মিলাইয়া টোটাল 160টা 70টা এরকম হতে পারে। তো সেই রকম 120টা হলে যদি রাজকুমারী চলে, যেটা আমরা 120টা সিনেমা হলে যদি রাজকুমারী চলে, এর বাদে এতগুলো সিনেমা, তো এই বাকি 40টা সিনেমা হল নিয়ে কিভাবে ব্যাপারটা চলবে? মানে এটাই কি লাগাতার হয়ে থাকে? তো এটা মনে করেন এটা অনেক আগে থেকে এমনই হয়েছে। আগে তো শাকিব খানের যখন সিনেমা ঈদে রিলিজ হইতো তখন তো অন্য সিনেমা আসতে ভয়ই পেতো, আসতো এরা এক কথায়, শুধুমাত্র শাকিব খানের নিজের একারই সিনেমা 2-3টা আসতো। কিন্তু এখন তারা সাহস দেখাইতেছে, বেশি সাহস দেখাইতেছে এবং লসও খাইতেছে, ঠিক আছে। যেমন মনে করেন অনেক ভালো ভালো সিনেমা হল পায় 4টা, 3টা, 2টা, একটা হলও পাইছে, এমন সিনেমাও গেছে, একটা হল পাইছে মাত্র, ঠিক আছে। শাকিব খানের সাথে এসে তারা মনে করে যে একদিন একটু ভালো চললেই মনে করে আহা আমি মনে হয় কি হয়ে গেছে, ঠিক আছে। এটা মনে করে পরিচালকরা সেটাই মনে করে আমার সিনেমা মনে হয় কি হয়ে গেছে। এই দিক থেকে তারা আসতে চায়, শেষ পর্যায়ে এসে তো নিজেরাই ধরা খায়, পরে কান্নাকাটি করে নিজেরাই বলে। এমনও অনেক পরিচালক বলছে, যে প্রযোজক বলছে যে এই শাকিব খানের সাথে আসলে সিনেমা রিলিজ দেওয়া উচিত ছিল না, ঠিক আছে। এই যে 14টা না 12টা 13টা আসার কথা ছিল, দেখেন এখান থেকে সর্বোচ্চ 5টা কি 6টা সিনেমা থাকবে, দেখেন সর্বোচ্চ 7টা, তার উপরে একটা সিনেমা থাকবে না, প্রত্যেকটা চলে যাবে, মানে সরিয়ে ফেলবে। ঈদের হয়তো 2-1 দিন আগ পর্যন্ত তারা বলে দেবে হ্যাঁ আমার সিনেমা রিলিজ হবে, কিন্তু দেখা যাবে যে তারা হল পায় নাই। ঠিকই তারা রিলিজ দেওয়ার জন্য গানটা রিলিজ দিয়ে দেবে ইউটিউবে, কিন্তু হল পাবে না, হলের কারণে রিলিজ দিতে পারবে না। শেষ পর্যায়ে করতে হবে কি, পরবর্তীতে মনে করেন সিনেমা হলে রিলিজ দিয়া 2 দিন পরে ইউটিউবে দিয়ে দিতে হবে। তো এইভাবে তো চলচ্চিত্রের ক্ষতি হয় আলটিমেটলি। ক্ষতি না তাই কি, বাংলা চলচ্চিত্র আছে, শুধুমাত্র শাকিব খান না থাকলে তো আরো সেই 15 বছর আগে মানে সিনেমা হল তালা লাগতো আর কি, তালা ঝুলতো এফডিসিতে, বা বাংলা সিনেমা বলতে কিছু থাকতো না, একবারই থাকতো না, বিলীন হয়ে যেত। ওরা তো মনে করেন করতে পারে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। কারণ যে মানুষটার অবদান এই বাংলা চলচ্চিত্রের জন্য আজ 24টি বছর কাজ করে যাচ্ছেন, নায়ক মান্না মারা গেছে, সালমান শাহ মারা গেছে, অনেক বড় বড় নায়ক তারা এখন আর সিনেমায় নাই, ঠিক আছে। তখন এই চলচ্চিত্রের অবস্থা যে অবস্থা ছিল একবারে শেষ হয়ে গেছিল, তখন এই মানুষটা ছিল, এখনো আছে। কিন্তু এটা কেন তারা এটা নিয়ে তারা আর খুশি হয় না, কেন উল্টাপাল্টা কথা বলে? এই মানুষটা যদি না থাকতো সিনেমা মানে বাংলা চলচ্চিত্রই থাকতো না, আর বাংলা চলচ্চিত্র না থাকলে কোনো প্রযোজকও থাকতো না, কোনো পরিচালকও থাকতো না, আর দ্বিতীয়ত কোনো পরিচালক প্রযোজক না থাকলে কোনো নায়কও থাকতো না। কিন্তু তারা এটা মনে করে আর কি, কেন তারা নিয়ে প্রশংসা বা তারা নিয়ে কথা বলে না সুন্দর সুন্দর, এটা আসলে আমার মানে বুঝে ধরে না, কেন তারা উল্টাপাল্টা কথা বলে পরিচালক প্রযোজক, তাদের স্বার্থটা কি, এটা আসলে বুঝি না। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে, তুমি সাকিব ভাইয়ার এইরকম ভক্তটা ঠিক কি কারণে হলে? শুধুমাত্র সিনেমা দেখে, অভিনয় দেখে?
আসলে হয়তো বললাম ছোটবেলা থেকে আর কি তার সিনেমা দেখে দেখে বড় হয়েছি, তো দেখতে দেখতে আস্তে আস্তে তার প্রতি একটা ভালো লাগা শুরু হয়েছে। আর যখন তারে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলে তখন একটু প্রতিবাদ করতাম যে কেন বলেন আপনারা, এই কেন বলেন বলতে বলতে একদিন মনে হলো তিনি মনে হয় যেন আমাদের একটা আপন আপন মানুষ, কেন তার বিরুদ্ধে মানুষ কথা বলে, এটা প্রতিবাদ করতে করতে বেশি আপন হয়ে গেছে। মানে এখন মানে ঘুমাতে গেলেও দেখি তারে নিয়ে কথা বলতে মনে চায়, তার ছবি দেখতে মন চায়, এবং হাঁটতে গেলেও তিনি মাথায় থাকেন, মানে যেখানে যাবো তিনি মাথায় থাকেন এরকম। বেশ, আমরা আজকে সাকিব ভাইয়াকে নিয়ে আলোচনা করলাম, দরদ রাজকুমার তুফান নিয়েও আলোচনা হলো, সঙ্গে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হলো। আমরা এইভাবেই চালাতে থাকবো আমাদের অনুষ্ঠানটা। ভালো লেগেছে তো? আমাদের কনসেপ্টটা কেমন লাগলো? আর একটা কথা, আমি হয়তো কিছু কারণে বা আমি হয়তো বুঝতে পারি নাই যে এই দিক থেকে হয়তো আপনার মনে বা আপনার দাদার মনে একটু কষ্ট দিয়ে ফেলছিলাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হয়তো কষ্টটা আমি ব্যক্তি হিসেবে দেই নাই, ব্যক্তি হিসেবে দিয়েছিলাম জাস্ট এতটুকু, মানে কিছু কিছু হয়তো সব কথা সবার ভালো লাগবে এটা তো না, হয়তো কিছু কথা হয়তো আমি বুঝতে পারি নাই, হয়তো আমার বুঝতে ভুল হয়েছে, এই জন্য হয়তো আমি কমেন্ট বক্সে গিয়ে একটু রাগান্বিত হয়ে কমেন্ট করছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই তুমি যেমন রাগান্বিত হয়ে কমেন্ট করেছিলে আমি দেখেছি, এই তুমি আমার সঙ্গে যখন খারাপ খারাপ জিনিসগুলো ফেসবুকে হয় প্রথম তুমিই কমেন্ট করো, আমার সঙ্গে তুমিই থাকো। মানুষ মাত্রই ভুল বোঝাবুঝি তো হতেই পারে, এটা কোনো ব্যাপারই না, আমরা সবাই ভাই বোন। আমাদের এখানে যারা আমাদের সাকিবিয়ার নামে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারাও আপনাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ ভাবে উল্টাপাল্টা কথা বলছে, তখন আমি নিজে ভিডিও বানাইয়ে তাদের বিরুদ্ধে কথা বলছিলাম। ইভেন তারা আমার ফোনও দিয়েছিল, আমি বলছি ফোন দান যাই করেন করেন, তিনি শাকিব খানকে নিয়ে কাজ করতেছেন, করুক না, আপনারা কেন বিরুদ্ধে করেন, আপনাদের জলে কেন, এরকম আর করছে। কিন্তু কিছু কিছু কারণে হয়তো কমেন্ট বক্সে গিয়ে একটু রাগান্বিত হয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং পাশে ছিলাম, পাশে আছি, ইনশাল্লাহ পরবর্তীতে পাশে থাকবো যতদিন পর্যন্ত শাকিব খানকে নিয়ে ভিডিও বানাবেন। এবং অনেক মানুষ আছে উল্টাপাল্টা কথা বলবে, নিরাশ হবেন না, দুঃখ হবেন না, কষ্ট হবেন না, আপনাদের মতো করে আপনারা চালিয়ে যাবেন। আমরা সাকিবিয়ানরা, সাচ্চা সাকিবিয়ানরা আপনাদের সাথে সবসময় আছি। আমরাও যদি অজান্তে কোনো ভুল করে ফেলি, ক্ষমা প্রার্থী সবার কাছে। চেষ্টা করব, সাকিব ভাইয়াকে অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি মানুষটাকে, সেই জন্যই তাকে নিয়ে রেগুলার এত ভিডিও বানাই। সত্যি কথা বলতে কি, যারা বলে না যে ভিউ ব্যবসা করি, একটা জিনিস তুমিও জানবে তানজিব, যে আজকে যদি আমি ভিডিও ক্রিয়েট না করতাম, আজকে যদি আমি কন্টেন্ট ক্রিয়েটর না হতাম, আমার কিন্তু আরো 5টা কাজ করার অপশন আছে, আমি কিন্তু অন্য কিছু করতে পারতাম। তাই কাজটা মানুষ ভালোবেসে করছে কিনা সেইটা বড় কথা। সেটাই আর কি। এখন মনে করেন না, এখানে কন্টেন্ট তৈরি করতেছেন, যদি আপনি ইউটিউবে না থাকতেন, আপনি কি অন্য কোনো কাজ করতেন না? করতেন তো অবশ্যই। সেই সময়টা ব্যয় করে, সেই কাজটা না করে আপনি একজন নায়কের প্রমোট করতেছেন, নায়ককে নিয়ে কথা বলতেছেন সুন্দর সুন্দর, এটাই তো অনেক বড় কথা, এটাই তো অনেক বেশি, তাই না? এটা বুঝবে না। স্বপ্ন দেখি আমার সাকিব ভাইয়ার সঙ্গে দেখা হয়েছে, একবার না দুবার। আসামে আমার জাস্ট একবার চোখাচোখি হয়েছিল, আর বেনারসে গিয়ে তো দেখাই হয়েছিল। আমি আরেকবার স্বপ্ন দেখি, আমি যখন বাংলাদেশ যাব, যদি সাকিব ভাইয়ার বাড়ি পর্যন্ত আমি পৌঁছতে পারি, আর সাকিব ভাইয়ার একটা 5 মিনিট হলেও তার সঙ্গে যদি আমি একটা ইন্টারভিউ করতে পারি, সেই দিন আমার সার্থকতা হবে। আমি জানি না সেই দিনটা কবে আসবে, আসলেও কোনোদিনও আসবে কিনা, তবে স্বপ্ন তো দেখতেই পারি। হবে, এই স্বপ্ন দেখা যায়, কারণ যেহেতু তিনি ইন্টারভিউ দেন না, তারপরেও আশা করি আপনার ইন্টারভিউ দিবেন, যেহেতু পারেনি সবসময় কথা বলেন, তিনি দিবেন। আমার যদি সৌভাগ্য থাকে কোনো না কোনো দিন নিশ্চয়ই হবে। তো বন্ধুরা, শেষ করলাম আমাদের আজকের এপিসোডটি। খুব সুন্দরভাবে আজকে তানজির রেজাউলের সঙ্গে আমরা কথা বললাম। তোমরা সাকিবিয়ানরা প্রস্তুত থাকো, আমরা একের পর এক নতুন নতুন এপিসোড নিয়ে আসতে থাকবো, এবং সেখানে সাকিব ভাইয়াকে নিয়ে কথা হবে। সাচ্চা সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে নিয়ে মনের ভাবাবেগ আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রকাশ করতে পারেন, তাই জন্যই এই নতুন আমাদের এই উপস্থাপনাটি আমরা শুরু করেছি। সকলে পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তানজিব, আমাদের চ্যানেল সম্পর্কে কিছু বলে দাও। যে দিদি এবং দাদা, তাদের এই চ্যানেলটি, সবাই চ্যানেলটির সাথেই থাকবেন, যেহেতু যারা সাচ্চা সাকিবিয়ান আছেন তারা তো সবসময় চান যে সাকিব খানের অথেন্টিক আপডেট জানার জন্য। এবং আমি এটা বিশ্বাস করি, দিদির সাথে অনেক পরিচালকের সাথে, অনেক সিনেমার মানুষের সাথে ভালো সম্পর্ক, সোর্স এনে দিয়ে আপনাদের মাঝে প্রকাশ করতে পারবেন, জানাতে পারবেন। এরকম অনেক মানুষের সাথে তাদের ভালো সম্পর্ক আছে, এটা আমি জানি। হয়তো তাদের কাছ থেকে জানি নাই, তবে অন্যভাবে জেনেছি, যেহেতু আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, ছোট একজন, এটা জানি। তাই আপনারা সবাই তার চ্যানেলের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, এবং অথেন্টিক আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। আর প্রত্যেকে
তানজিব রেজাউল ভাইয়ের যে চ্যানেলটি বরিশাল টিভি, সকলে এক্ষুনি যারা আমাকে ফলো দিয়েছেন, যারা আমায় সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেকে এক্ষুনি বরিশাল টিভিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, কারণ তানজিব রেজাউল ভাইও কিন্তু খুব সুন্দর করে কাজ করছে। সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই তবে আমরা এগিয়ে যেতে পারবো। শেষ করলাম, ভালো থেকো তানজিব, আবার দেখা হবে খুব শীঘ্রই। বাংলাদেশ আমি যাচ্ছি, সবকিছু যদি ঠিকঠাক থাকে রাজকুমারের সময়, তখন একসঙ্গে বসে সিনেমা দেখবো। জি জি, দেখা হবে তখন, একসাথে সিনেমা হলে যাবো। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ।